হ্যাঁ, শুভ সন্ধ্যা। আজ আমাদের প্রথম ক্লাস। আগামী 7টা ক্লাস আমরা এইভাবে করব। ক্লাস শুরু করার আগে পুরনো স্টুডেন্টরা জানে, তা নতুনদেরকে বলে দিচ্ছি। একটু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আগে খাতায় নোট ডাউন করে নিন হেডিংয়ে। প্রথমত, আজকে যেগুলো আমরা পড়ব সেগুলো আমরা প্রতিদিন আগেই আমি গ্রুপে দিয়ে দেব। নিজেরা আগে নিজেদের মতন একটু স্টাডি করবেন, নিজেদের মাথাটা খাটাবেন। তারপরে স্টেজে আমি ক্লাসে এসে সেগুলোকে নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত ডিটেলিং করব। আমরা কিন্তু কোর্সের উপর মেন জোর দেব একটাই, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে চার্ট প্রেডিকশন করব। কারণ শুধু শিখে যাব শিখে যাব শিখে যাব, তার কোনো ফিজিক্যাল ইমপ্লিমেন্ট নেই, তাহলে সেই শিক্ষার কোনো মানে নেই। এটা আমার বেসিক অভিজ্ঞতা থেকে আমি বলছি। যত চার্ট অ্যানালাইসিস করবেন, যত চার্ট দেখবেন, তত নতুনত্ব কিছু শিখবেন, তত নতুন ভাবে নিজেকে জানবেন এবং বুঝবেন। কারণ চার্ট যখনই আপনি অ্যানালাইসিস করতে শিখবেন, তখনই আপনি বুঝবেন কোন প্ল্যানেট দ্বারা এক্স্যাক্টলি কোন প্রবলেমটা সেই ব্যক্তিকে এফেক্টেড করছে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের এই ক্লাসটা হবে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার। লিখে নিন, সোম, বুধ, সোম, বৃহস্পতি, শুক্র। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার আমাদের ক্লাস হবে। সোমবার দিন আমরা পড়ব অ্যাস্ট্রোলজি। বৃহস্পতিবার দিন আমরা পড়ব বাস্তু। ঠিক আছে। শুক্রবার আমরা শিখব নিউমেরোলজি। ইজ দিস ক্লিয়ার? আমার কথাটা একদম ক্লিয়ার তো? ইয়েস অর নোতে বলুন। Yes, sir. ক্যামেরাগুলো অফ থাকে কেন? আপনাদের ক্যামেরাগুলো অফ থাকে কেন? Yes, sir. ক্লাস করতে বসবেন যখন খাতা পেন নিয়ে বসবেন, নাহলে এই শিক্ষার কোনো মানে নেই, এই শিক্ষার কোনো লাভ নেই। এই শিক্ষা নিয়ে বেশি দূর এগাতে পারবেন না। প্রত্যেককে বলবো, যে অবস্থায় থাকুন ক্যামেরা অন করে বসুন। আমি যদি ক্যামেরা অন করে ক্লাস করতে পারি, আপনাদের অসুবিধা কি? আমি এই জাস্ট নাও 10 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি। শরীরটাকে কাজে লাগান, শরীর দেখবেন আপনাকে সার্ভিস দেবে। ঠিক আছে। তো আজকে সেইটাই হচ্ছে কথা, যে আজকে আমরা মেন যেটা শিখবো, আজকে আমরা প্রথমত বেসিক কোর্সে আমরা অনেকগুলো জিনিসই শিখে গেছি। কি শিখেছি? গ্রহ কটি, গ্রহের অবস্থান, তারপর হচ্ছে গ্রহের আর কি শিখেছি, নক্ষত্র কটি, নক্ষত্রের অবস্থান, গ্রহের বিচার, গ্রহের ভাব, গ্রহের স্বভাব, গ্রহের আয়ন, গ্রহের হচ্ছে আর কি শিখেছি, প্রকৃতি, পুরোটাই আমরা শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের গ্রহের দৃষ্টি। আমরা অনেকেই অনেক রকম ভাবে বিভিন্ন রকম, কেউ কেপি জানি, কেউ লাল কিতাব জানি, কেউ বিএনএম জানি, বাট অ্যাস্ট্রোলজির দৃষ্টি ইজ ডিফারেন্ট এবং অবভিয়াসলি ম্যাচ টু ফ্রম আদার্স। আজকে আমরা সেই, আজকে সোমবার, যেহেতু সোমবার আমরা কি শিখবো? অ্যাস্ট্রোলজি। বৃহস্পতিবার বাস্তু, শুক্রবার নিউমেরোলজি। তা আজকে আমাদের অ্যাস্ট্রোলজির ক্লাসে সবার প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্রহের দৃষ্টি। ঠিক আছে, আমি বলছি, নোট ডাউন করুন। রাশিচক্রে যতগুলো প্ল্যানেটই আছে, তাদের প্রত্যেকের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল নিজস্ব দৃষ্টি আছে এবং সেই দৃষ্টিগুলো একক। সেই দৃষ্টিগুলো কি? একক। ঠিক আছে। এবং এই দৃষ্টিটা এমন একটা ফ্যাক্টর, সেই প্ল্যানেটটা যে রাশিতে অবস্থান করবে, সেই রাশির ক্ষেত্রে তার ঠিক পরবর্তী দূরত্ব অনুযায়ী যে রাশি থাকবে, সেই রাশির গ্রহগুলোকে প্রভাবিত করবে। লিখুন, ঠিক যেভাবে বলবো সেভাবে লিখবেন। রাশিচক্রে প্রত্যেকটি গ্রহ যে রাশিতে অবস্থান করবে, সেই রাশি থেকে একটি নির্দিষ্ট দূরবর্তী রাশি চক্রে যে প্ল্যানেট অবস্থান করবে বা যে গ্রহ অবস্থান করবে, তাকে প্রভাবিত করবে। একদম বলুন। রাশিচক্রের প্রত্যেকটি গ্রহ
যে রাশিতে অবস্থান করবে সেই রাশি থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী রাশিতে যে গ্রহ থাকবে তাকে এফেক্টেড করবে। আচ্ছা, যেটা আমি বললাম সেটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। ওকে, যেটা আমি বললাম সেটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার একটু একটি নির্দিষ্ট দূরত্বে কি বললেন তারপরে? একটি নির্দিষ্ট দূরবর্তী রাশিতে যে প্ল্যানেটগুলো বা যে গ্রহগুলো অবস্থান করবে তাকে প্রভাবিত করবে। স্ক্রিন দেখা যাচ্ছে? এটা ধরুন এক নম্বর ঘর। আমরা জানি সবসময় অ্যাস্ট্রোলজিতে যা শিখবো আমরা সব অ্যান্টি ক্লকওয়াইজ, সব অ্যান্টি ক্লক। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রাশি চক্র। আর এই 12টা রাশি এখানে সবাই পরপর আমরা জানি, শিখেছি আমরা আগের দিন। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট লিখুন। এটা বোঝাবো তার আগে 2 নম্বর পয়েন্ট লিখুন। 2 নম্বর পয়েন্ট লিখুন। দু নম্বর পয়েন্ট লিখুন। কেতু বাদ দিয়ে প্রত্যেকটি রাশিরই সপ্তম দৃষ্টি আছে। কেতু ব্যতীত প্রত্যেকটি রাশিরই স্যার সপ্তম রাশি না গ্রহ? দৃষ্টি আছে। এবার চলে, সরি, হ্যাঁ, প্রত্যেকটি গ্রহেরই সপ্তম দৃষ্টি আছে। ভেরি গুড, সরি, থ্যাংক ইউ স্যার। প্রত্যেকটি গ্রহেরই সপ্তম। এবার ধরুন এইখানে বসে আছে আপনার সান। কে বসে আছে? এখানে বসে আছে সান। তাহলে সানের সপ্তম দৃষ্টি কত নম্বর ঘর হবে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সান এইখান থেকে সরাসরি এখানে একটা দৃষ্টি দেবে। কি বললাম? সান সরাসরি এখানে একটা দৃষ্টি দেবে। আচ্ছা, যদি সান এখানে থাকতো তাহলে সপ্তম দৃষ্টি কোথায় হতো? 8 নাম্বার হাউসে। ভেরি গুড, এই 8 নম্বর ঘরে সানের দৃষ্টি হতো। তাহলে প্রথমটা একদম ক্লিয়ার। কেতু ব্যতীত টোটাল 12টা রাশির মধ্যে, গ্রহের মধ্যে কেতু ব্যতীত প্রত্যেকটা প্ল্যানেটের সপ্তম দৃষ্টি আছে, যাকে আমরা বলা হয় সাধারণ দৃষ্টি বা বেসিক দৃষ্টি। কি বলা হয়? সাধারণ দৃষ্টি বা বেসিক দৃষ্টি। এবার এখানে লিখুন, এই ছকগুলো এঁকে রাখবেন খাতায়, যাতে ভবিষ্যতে পড়া ভুলে গেলে ছকটা রাখলে মনে থাকবে। মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু। এই 4টি প্ল্যানেটের সপ্তম দৃষ্টি ছাড়াও কিছু স্পেশাল দৃষ্টি থাকে। এই 4টি প্ল্যানেটের
সপ্তম দৃষ্টি ছাড়াও কিছু দৃষ্টি থাকে যাকে আমরা কি বলবো, স্পেশাল দৃষ্টি। দীক্ষিতা, লাল কিতাবের সাথে ম্যাচ পাচ্ছ? হ্যাঁ স্যার। কিন্তু কিছুটা আলাদা। ঠিক হ্যাঁ আছে, কিছুটা ম্যাচ আছে। বেসিকটা তো ম্যাচ হবেই, বেসিক ধারণা তো সবার এক। ঠিক আছে, তাহলে কি শিখালাম? মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, এই চারটি প্ল্যানেটের কি বললাম, চারটি প্ল্যানেটের সপ্তম দৃষ্টি ছাড়াও কিছু দৃষ্টি থাকে, যে দৃষ্টিগুলোকে আমরা বলবো স্পেশাল দৃষ্টি। এবার 3 নম্বর পয়েন্ট করুন বা হেডিং করুন, যেটা আগেই বলে দিয়েছি, আর একবার পয়েন্ট হিসাবে লিখে নিন। দৃষ্টি গণনার সময় সব সময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, অ্যান্টি ক্লকওয়াইজ যাব। আমরা সবসময় কি যাব? অ্যান্টি ক্লকওয়াইজ যাব। কথাটাকে সুন্দর করে লিখুন। দৃষ্টি গণনার সময় রাশিচক্রের গ্রহগুলি যে রাশিতে অবস্থান করবে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে গণনা করতে হবে। কিন্তু রাহুর ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ হবে। দেখেছো, পরিবর্তন চলে আসলো। এর জন্য বলে প্রত্যেকটা মডালিটির একটা করে গুরুত্ব আছে। দেখবে লাল কিতাব শিখেছো যখন, বিশেষ করে রাহু আর কেতুর ঠিক দৃষ্টিটা তোমাদের ম্যাচ করবে না, এটা কিন্তু লাল কিতাবের একটা মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে রাহু কেতু সবসময় উল্টো দিকে চলে। ঠিক আছে, এবার লেখো। তাহলে এইটাকেই একটু শর্ট ভাবে বলে দিই তোমাদের জন্য। একটু শর্ট ভাবে কি বলা যায়? শর্ট ভাবে এটাই বলা যায়, কি বলা যায়? এটাই বলা যায়, রবি, চন্দ্র, বুধ, শুক্র, এদের শুধুমাত্র সপ্তম দৃষ্টি থাকে। কি বললাম? রবি, চন্দ্র, বুধ, শুক্র, এদের শুধুমাত্র সপ্তম দৃষ্টি থাকে। মঙ্গল, ঠিক আছে, মঙ্গল চতুর্থ, সপ্তম, অষ্টম দৃষ্টি থাকে। হ্যাঁ, কি বললাম, কতটা বললাম? কি বললাম? মঙ্গলের মঙ্গল, চতুর্থ, সপ্তম আর অষ্টম দৃষ্টি। আর বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি থাকে। শনি, শনির সব থেকে মারাত্মক দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি। শনির সব থেকে মারাত্মক দৃষ্টি কোন দৃষ্টি? তৃতীয় দৃষ্টি। সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। তার সপ্তম দশম দ্বিতীয় বললেন না তৃতীয় বললেন? থার্ড, থার্ড, থার্ড। মানে এই তিনটের মধ্যে থার্ডটা যে অ্যাসপেক্ট, মানে থার্ড অ্যাসপেক্টটা যেখানে পড়ছে ওইটাই মানে বেশি হার্মফুল বা কষ্টকর। যে প্রেডিকশন করছেন তার থেকে তাকে অ্যাডিশন করে দেখবেন প্রেডিকশনের ধার আরো তীক্ষ্ণ হচ্ছে। এবার কি বললাম? শনি বলে দিয়েছি, বাকি কে রইল? রাহু। লিখুন রাহু। রাহুর পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ দৃষ্টি থাকে। রাহু সব থেকে খতরনাক। হ্যাঁ আরেকবার বলুন। পঞ্চম, 5, 7,
9 12 এবার লিখুন কেতু। কেতুর কোন দৃষ্টি আছে জানা আছে? 5th, 7th আর 9th খুব সম্ভবত। তাই তো বললেন কেতুর বাদে প্রতিটি গ্রহর সপ্তম দৃষ্টি আছে, তাহলে কেতুর সপ্তম দৃষ্টি নেই, তাহলে জানি না আর কি দৃষ্টি আছে। গুড রেসপেক্ট, গুড জাজমেন্ট। অ্যাজ পার দ্য মডার্ন অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি, কেতু হ্যাভ নো দৃষ্টি। বড় বড় করে হেডিং করুন। এর জন্য দেখবেন কেতু যে প্ল্যানেটটা যে ঘরে বসে থাকবে সেই ঘরে পুরো পিন্ডি চটকে দেবে। তো ও তো দেখতে পায় না। বুঝতে পারছেন? মিলছে? কতটা ধারালো ব্যাপারটা বুঝতে পারছেন? ভেবে দেখুন। সবাই নিজেদের হ্যাঁ, চারটা জানেন, তাহলে নিজেদের চারটা ভাবুন, নিজেকে কে ভাবুন, এই আজকেরই নিজেকে ঘটনা তো ভাবলে স্যার, ফলাফল এই ক্লাসে আসা স্যার। হ্যাঁ, নিজেকে দিয়ে ভাবুন যে এই কেতু কি করে। যে ঘরটায় বসবে সেই ঘরটা সাড়ে সর্বনাশ। সেই ঘরটাকে পুরো সেই ঘরটার অ্যাট্রিবিউটকে ও একা দায়িত্ব নিয়ে শেষ করবেন। এবং ওকে যদি আপনি কন্ট্রোলে করতে পারেন, আবার ও যা দেবে কেউ তা দিতে পারবে না। ওকে, চলুন এরপরে যাচ্ছি একটা মারাত্মক কিছু পয়েন্টে। শিখুন ফলাফল। এবার আসবো ফলাফল। স্যার এ তো শুনলাম এই হবে, এই এখানে গেলে ওই দেখবে, ওকে দেখবে, তাকে দেখবে, কিন্তু কি দেবে? এই ফলাফলটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলে দিচ্ছে। ফলাফল কি হতে পারে? রবি লিখুন। রবি গ্রহ সপ্তম দৃষ্টি প্রদান করে। সেই ভাব সংক্রান্ত জাতককে পরিশ্রম বাড়াতে হবে। তাহলে যদি ফার্স্ট হাউসে বসে থাকে, সান অটোমেটিক্যালি 7th হাউসটা দৃষ্টি দিচ্ছে। 7th হাউস পার্টনারশিপের ঘর, ম্যারেজের ঘর, আগে পড়িয়েছি। তাহলে এই ঘরকে নিয়ে আপনাকে বেশি চিন্তিত থাকতে হবে, বা বেশি কাজ করতে হবে, বেশি বাড়িতে থাকতে হবে, বউকে প্যাম্পারিং করতে হবে, বউকে যত্ন নিতে হবে, বিজনেস করলে পার্টনারের সাথে ভালো রিলেশন রাখতে হবে। স্যার আমি স্যার এই জন্য পায়ে হাত দিয়ে কিছু রেমিডি হচ্ছে না স্যার, আমার জীবনে প্রথমবার দেখলাম ফেল। ঠিক আর আছে, উদ্যোক্তা নিজেই ঘুমিয়ে পড়েছে স্যার, আমি পায়ে হাত দিয়ে আর কি করে ডাকবো। ঠিক আছে। সেই ভাব সংক্রান্ত বিষয় সহযোগিতা করবে মানুষদের। ঠিক আছে। এবার দেখুন 2 নম্বর পয়েন্ট, চন্দ্র। সানকে বুঝে গেলেন, সানকে চিনে গেলেন, সানকে শিখে গেলেন। ঠিক আছে। চন্দ্র, চন্দ্র যেখানেই থাকবে সেখান থেকে সপ্তম দৃষ্টি প্রদান করবে। সেই ভাব সংক্রান্ত জাতককে হঠাৎ হঠাৎ বারবার সমস্যা এবং দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, এবং সেই ভাব নিয়ে মানসিক চিন্তাও বাড়বে। লাস্ট কিছুদিন আগে যে মেয়েটি মারা গেল, সায়নী চক্রবর্তী, ওর 4টা আগামী দিনে নিয়ে আসবো। আপনারাই দেখে বুঝবেন কেন সুইসাইড করেছে। আজকের ক্লাসের বিচার্য বিষয় না, নেক্সট ডে ক্লাসে এই 4টা নিয়ে অ্যানালাইসিস করবো। স্যার পয়েন্টটা আরেকবার বলুন, চন্দ্র যেই ঘরে থাকে। চন্দ্রের কোন দৃষ্টি? সপ্তম দৃষ্টি, একটাই দৃষ্টি। এবং যে ঘরে দৃষ্টিটা চোখ দিয়ে দেখছে, মানে চোখ খুলে দেখো না কে এসেছে, সে যখনই চোখ খুলে দেখবে কে এসেছে, যাকে দেখবে সেই ঘরে বারবার করে সমস্যা এবং বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই ভাব নিয়ে জাতকের
মানসিক চিন্তা ও চাপ বাড়বে। ঠিক আছে? তিন নম্বর, বুধ। বুধ গ্রহ যেখানে থাকবে সেখান থেকে সপ্তম দৃষ্টি প্রদান করবে সেই ভাব সংক্রান্ত বিষয়ে জাতককে অধিক মাত্রায় বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং সিদ্ধান্তহীনতা বারবার ভুগতে হবে। স্যার এই যে পয়েন্টটা বললেন যে অধিক বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, তাহলে বুদ্ধি প্রয়োগ করলে স্যার কি করে সিদ্ধান্তহীনতা হবে? ভুল হবে। যত আপনি ভাববেন তত তো আপনার লাইফে ভাবলেন তত ভুল হবে। এরা যত বেশি জানে তত কম মানে, তাই যত বেশি ভাববেন তত আপনার যাবে সাড়ে সাবধান। তাহলে স্যার এইটা কি করতে হবে যে মার্কারির যে সেভেন্থ মানে সপ্তম দৃষ্টি যেখানটায় পড়ছে, তাহলে এইটা যে বললেন সেই ভাব নিয়ে অধিক বুদ্ধি প্রয়োগ করতে হবে। ও অধিক বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং আচ্ছা। যখনই আপনি প্রয়োগ করবেন হ্যাঁ। সিদ্ধান্ত বারবার আপনাকে ভুগতে হবে। ও মানে এর কোনো কিছু করা যাবে না? না, তাই এখানে বেশি ভেবে লাভ নেই। অত হাসি তত কান্না বলে গেছে রাজেশ খান্না। এবার কি তারপরে? শুক্র। শুক্র, তাই তো? শুক্র বাকি আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। শুক্রর সপ্তম দৃষ্টি কি? শুক্রের সপ্তম দৃষ্টি বিয়ে। শুক্রের সপ্তম দৃষ্টিতে জাতকের জীবনে সেই হাউস রিলেটেড চাপ বাড়বে এবং এবং সেটি বৃদ্ধির জন্য সেই ব্যক্তি যত বেশি ভাববে বা শক্তি প্রয়োগ করবে বা বুদ্ধি প্রয়োগ করবে সব তত বেশি এরা জীবনে সাকসেস পাবে। দেখুন, স্যার আরেকবার বলুন। বুধ বলছিল কি বেশি না ভেবো না, যত বেশি ভাববে তত ভুল হবে। আর বুধ শুক্র কি বলছে? এইভাবে যত এরা বেশি ভাববে এবং যত চাপ বাড়বে এবং সেটির জন্য যত বেশি এরা বুদ্ধি প্রয়োগ করবে তত এরা জীবনে সেই হাউস রিলেটেড সহযোগিতা বা সাকসেস লাভ করবে। আপনাকে সেই ভাবটা নিয়ে কষ্ট দেবে। এবার সেই কষ্টটাকে অতিক্রম করার জন্য যদি আপনি জীবনে কিছু ডিসিশন নেন সেটি আপনার ফেভারে যাবে। এটা তো গেল সপ্তম প্ল্যানেটের এই সপ্তম অ্যাসপেক্ট বা 7 নম্বর দৃষ্টি। এবার বাদ বাকি কে আছে? মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু। লিখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি। লিখিয়েছিলাম চতুর্থ না। আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার লিখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি। এই ভাবটিকে রক্ষা করে জাতকের জীবনে, এই ভাবটাকে জাতকের জীবনে রক্ষা করতে হবে বা এই ভাব থেকে জাতকের জীবনে মারণ ভাবকে রক্ষা করবে, যেটাই বলুন না কেন। বুঝলাম না। এই ভাবটাকে যত বেশি স্ট্রং বা সক্রিয় করবেন জীবনে মৃত্যু বা অপঘাতে মৃত্যু আপনার কম হবে। সপ্তম দৃষ্টি এই ভাব রিলেটেড সংঘর্ষ জীবনে বাড়তেই থাকবে। তিন নম্বর ঘর কার বলুন তো? যারা লাল কিতাব শিখেছেন 3 নম্বর ঘর কিসের ঘর? ইপসিতা? মঙ্গলের ঘর। থার্ড হাউস কিসের ঘর? মার্স।
ভাব ভাব কি দেয় থার্ড হাউস থেকে কি বিচার করি? কমিউনিকেশন, কথাবার্তা, যাত্রা, আর যোগাযোগ, ভাই বোন, ছোট ভাই বোন। হ্যাঁ, এইটাই তো আগে, এটাই তো আগে। দেখুন, যার দেবেন, যার থার্ড হাউসের দৃষ্টি ওখানে মঙ্গল পড়েছে, হ্যাঁ, তার হরে কৃষ্ণ ভাই বোনদের সাথে সম্পর্ক। বুঝলাম না, মানে থার্ড হাউসে মঙ্গলের দৃষ্টি পড়লে? হ্যাঁ, কিন্তু মঙ্গলের ঘর, হ্যাঁ। ওটা মঙ্গলের ঘর না, ওটা বুধের ঘর, ওটা বুধের ঘর। 3 নাম্বার হাউস তো মার্সেরই তো। মার্সেরও তো ছিল স্যার। আরে বাবা, ওটা তো আপনারা কি শিখেছেন, পাক্কা ঘর। কিন্তু এই প্ল্যানেটটা কার? এটা, এটা মঙ্গলের ঘর। এই যে এটা মঙ্গল, এটা শুক্র, এটা বুধ, আগের দিন পড়ালাম না? আচ্ছা, লর্ড যেটা। আচ্ছা, হ্যাঁ, লর্ড হিসাবে হ্যাঁ জেমিনাই বুধ হচ্ছে, বুঝতে পেরেছি। মানে ওই তাই তাই হচ্ছে, তাহলে ভাতৃবিরোধ তো হয়ে যাবে। ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস মঙ্গল। এখন ওইটুকু ভাবুন, পরেরটা ভাবতে হবে না। এখন না, আমি এটা মিলে যায়, ফার্স্ট হাউসটা মিলে যাচ্ছে, লর্ড কারক মানে বৈদিক আর লাল কিতাব দুটোই মিলে যাচ্ছে ফার্স্ট হাউসের ক্ষেত্রে, সেকেন্ড হাউসের ক্ষেত্রেও মিলে যাচ্ছে। থার্ড হাউসটা যেমন স্যার লর্ড আর এই কারকের জন্য স্যার আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মঙ্গলের পাক্কা ঘর কিন্তু লর্ড হয়ে যাচ্ছে বুধ। তাই পড়েছেন, ওখানে তাই পড়েছেন। আচ্ছা হ্যাঁ, কারক আর লর্ড দুটো পড়েছিলাম ঠিকই। তাহলে কি পড়ালাম? বিয়ে মঙ্গলের, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ালাম, মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ালাম। স্যার সপ্তমটা আরেকবার বলুন, এই দৃষ্টিটা এটা তো থার্ড হাউস দিয়ে আপনি বোঝালেন। আচ্ছা ঠিক আছে, বুঝবেন না আপনারা, পরে বলবো। এক ব্যক্তির এখানে মঙ্গল আছে, ঠিক আছে, তাহলে সপ্তম দৃষ্টি কোথায় যাবে? নাইন্থ হাউসে আছে তো, 1 2 3 4 5 6 থার্ড হাউসে গিয়ে পড়ছে। ঠিক আছে, এই বিষয়ে সংঘর্ষ বাড়ায় জাতকের জীবনে ধর্ম। ঠিক আছে, এবার অষ্টম দৃষ্টি, তাহলে থার্ডে দৃষ্টি পড়েছে মঙ্গলের, এবার অষ্টমে পড়বে এখানে। ঠিক আছে, এই ভাব সংক্রান্ত বিষয় সমস্যা বেরিয়ে আসে জাতকের জীবনে। ঠিক আছে, এই ঘরটা কার ঘর? ফোর্থ হাউস, মায়ের ঘর। তাহলে মা রিলেটেড সমস্যা জাতকের জীবনে থাকতেই থাকবে। ঠিক আছে, মাকে নিয়ে হসপিটাল, মাকে নিয়ে দৌড়ঝাঁপ, মাকে নিয়ে চিন্তা, মাকে নিয়ে শরীর খারাপ থাকবে। ঠিক আছে, আপনাদের এক চেনা ব্যক্তির ভাববেন। অষ্টম দৃষ্টিটা আরেকবার বলুন না। কি? অষ্টম দৃষ্টি। হ্যাঁ, আচ্ছা, অষ্টম দৃষ্টিটা এই ভাব সংক্রান্ত বিষয়, কি বললাম, এই ভাব সংক্রান্ত বিষয় সমস্যা জাতকের জীবনে বারবার আসবে। স্যার আপনারই তো তাহলে রয়েছে নাইন্থ হাউসে মঙ্গল, বড় মাকে নিয়ে সমস্যায় আছেন। এতক্ষণ ধরে বুঝলেন, এতক্ষণ বোঝানোর পর বললাম, যদি আটে বলেন আটে রাহু বৃহস্পতি আর নাইন্থ হাউসে মঙ্গল, সাথে বুধ। ঠিক আছে, ওকে। এবার এখন এবার হয়ে গেল, মঙ্গল শেষ, মঙ্গলের খেলা শেষ, বৃহস্পতি। তার মানে বুঝতে পারছেন, এই ছোট্ট জিনিসগুলো যদি আপনি শিখে যান, জীবন্ত উদাহরণ। একদম এক্স্যাক্টলি, আমি বললাম না লাইফ চার্টের আগে কিছু না। এটাকে এইটা কি হলো, এটা বুঝে নেবেন মানে আপনি সারা জীবন এই জায়গাটা ভুলবেন না। কিন্তু এই এখন আমি যদি বলতাম যে মঙ্গলের সপ্তম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, ঠিক আছে, বুঝবেন না। একটু হোল্ড করুন।
হ্যাঁ, তাহলে মঙ্গলটা কমপ্লিট হলো। মঙ্গল সভা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। এবার বৃহস্পতি কি কি দৃষ্টি করেছিলাম? পঞ্চম, সপ্তম আর নবম, তাই তো? হ্যাঁ স্যার। লিখুন, পঞ্চম দৃষ্টি সেই ভাব সংক্রান্ত বিষয় শুভ ফল লাভ করে। ঠিক আছে, ওকে। তাহলে বৃহস্পতি যেখানে বসে থাকবে সেখান থেকে 5 নম্বর হাউসটা থেকে আপনি সবসময় ফাটাফাটি রেজাল্ট পাবেন। সপ্তম দৃষ্টি এই ভাব সংক্রান্ত বিষয় সমৃদ্ধি আসবে। নবম দৃষ্টি এই ভাব সংক্রান্ত বিষয় পূর্বপুরুষদের আশীর্বাদ কাজ করে। স্যার এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন করতে পারি? বলুন। এই যে পূর্বপুরুষের আশীর্বাদ বলছেন, ধরুন কোনো মানুষ যদি তার কর্ম খারাপ থাকে তাহলেও কি সে তার পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করবে? বা তার ভেরি গুড কোয়েশ্চেন। পূর্বপুরুষেরও যদি কর্মফল খারাপ থাকে তাহলে তারাও কি আশীর্বাদ করার মতন অধিকার পাবেন? এবার ভেরি গুড কোয়েশ্চেন। এটা প্রথম কথা হচ্ছে, তাহলে বৃহস্পতি এমন একটি ঘরেই আপনাকে দৃষ্টি দেবে, ঠিক আছে, বা এমন একটা ঘরেও অ্যাসপেক্ট দেবে যেখান থেকে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে, বা বৃহস্পতি অ্যান্টি প্ল্যানেট বসে থাকবে, ঠিক আছে, ওকে। আর বৃহস্পতি এমন ঘর থেকে বসেই আপনাকে তার নবম দৃষ্টি দেবে, ঠিক আছে, যে ঘর থেকে আপনাকে ব্লেসিং পাওয়ার পেতে সাহায্য করবে। দেখুন, আপনি যে কোশ্চেনটা বলেন পূর্বপুরুষ খারাপ হতেই পারে, ঠিক আছে, পূর্বপুরুষের কোনো দোষ থাকতেই পারে, তাই বলে সেই পূর্বপুরুষের কিছু ভালো গুণ থাকবে না, সেটা হয় না। আপনি মানুষটা খারাপ হতেই পারেন, কিন্তু আপনার মধ্যেও ভালো গুণ আছে। আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু আমার মধ্যেও ভালো গুণ আছে। প্রত্যেকের মধ্যেই ভালো গুণ আছে, প্রত্যেকের মধ্যেই খারাপ গুণ আছে। তাহলে ভালো ব্লেসিংটা ওখানেই এসে সঞ্চয় হবে। কমপ্লিট। এবার লিখুন শনি। স্যার এইটার জন্যই মনে হয় স্যার আপনাকে মেসেজটা পাঠালাম আর তখনই স্যার পয়সার ফোনটা ঢুকে গেল। দেখুন 7:48 = 1 আসছে রবি। আচ্ছা, শনির গ্রহ কেতু। স্যার এই পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া এটা কত নম্বর দৃষ্টি ছিল? 9th। ওকে। স্যার পেয়ে গেছি, থ্যাংক ইউ স্যার, একদম ঠিক বলেছেন স্যার, পূর্বপুরুষের আশীর্বাদ। তাহলে বুঝতে পারছেন তো, সব একদম এই যা শেখাচ্ছি না আজকে একদম মানে হিরে তুলে দিচ্ছি, হিরে। ঠিক আছে, নবম দৃষ্টি হয়ে গেল। এবার তারপরে কে আছে? মঙ্গল হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল, শনি। শনির কি বলেছি? 3, 7 আর কি বলেছি? 10। লিখুন শনির তৃতীয় দৃষ্টি, মন দিয়ে লিখবেন। এই ভাব সংক্রান্ত বিষয় জাতককে চেষ্টা বা পরিশ্রম বাড়াতে হবে, তবেই সেই ভাব সংক্রান্ত বিষয় শুভ ফল লাভ করবে। স্যার এটা স্বরাশিতে পড়লেও মানে শনির নিজের রাশিতে যদি পড়ে তাহলেও, হ্যাঁ, মানে ধরুন এটা শনির স্বরাশিতে পড়লো মানে নিজের রাশিতেই পড়লো তৃতীয় দৃষ্টিটা। হ্যাঁ, তো আপনি নিজের বাড়ি থেকে তো পাশের বাড়ির বৌদিকে নজর দিতেই পারেন, অসুবিধা কোথায়? পাশের বাড়ির বৌদির সাথে ঝামেলা লাগে, ছেলেবালতি নিয়ে ওরকম হতেই পারে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার চরিত্র তো আপনি বদলাতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনার তো দৃষ্টি যাচ্ছে, চোখ তো যাচ্ছে। কি বললাম? তৃতীয় ঘর সংক্রান্ত কি বললাম, কি লিখলেন? এই ভাব সংক্রান্ত বিষয় জাতককে চেষ্টা এবং পরিশ্রম বাড়াতে হবে, তবেই এই ভাব সংক্রান্ত জাতক সাকসেস পাবে বা শুভ ফল লাভ করবে। সপ্তম দৃষ্টি
এই ভাব সংক্রান্ত বিষয় জাতককে তার দায়িত্ব পালন করতে হবে না, হলে সেই ভাব বিষয় ক্ষতির সম্পন্ন হবে। বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বলুন, সেভেন্থ হাউস মানে যেখানে পড়ছে সপ্তম দৃষ্টি, সেখানে ছেড়ে দেবো সেই জায়গাটা। হ্যাঁ, সেই ভাব সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করতে হবে না, হলে সেই ভাব সংক্রান্ত বিষয় ক্ষতির সম্ভাবনা হবে। দেখুন, কারো যদি 4th হাউসে শনি থাকে, তাহলে অটোমেটিক্যালি 10th হাউসে শনির দৃষ্টি পড়ছে। তাহলে কি বলছে? 10th হাউস নিয়ে আপনাকে ভাবতে হবে না, 10th হাউসের কাজ আপনার কাছে এমনি চলে আসবে। এবার 4th হাউসে শনি মানে তার তো দেখুন ফ্যামিলি বা মা রিলেটেড প্রবলেম। তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যতই প্রবলেম থাক যাই থাক, ভগবান সব দিক দিয়ে সবাইকে মারেন না। হ্যাঁ, তার 4th হাউসে শনি মানে তার ঘরের জায়গাটা ধুমটানা হয়ে গেল। কিন্তু এই যে বলছেন দায়িত্ব ছেড়ে দিলে এমনি কাজ চলে আসবে, তা 10th হাউস তো তাহলে ভগবান বাঁচিয়ে দিল তাকে। 10th হাউস তো কর্মের জায়গা, তাহলে কর্ম আপনাকে এমনি নিয়ে ভাবতে হবে না। আপনি কাজ করে যান, ফলাফল দেওয়ার মালিক বসে আছে। ঠিক আছে? সারাদিন টাকা 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 করলে হবে না, টাকা আপনি से চালাएगा। দেখুন, দশম দৃষ্টি এই ভাব সংক্রান্ত জাতককে ডিসিপ্লিন বজায় রাখতে হবে, না হলে সেই ভাব সংক্রান্ত বিষয়ে জাতককে কষ্ট দুঃখ ভোগ করতে হবে। যদি 7th হাউসে হতো, দৃষ্টি পড়তো শনির, ধরুন দশম দৃষ্টি 7th হাউসে পড়ছে, তাহলে কি হতো? বউ পার্টনারের সাথে গুড রিলেশন বজায় রাখতে হবে, তার সাথে ভদ্র ব্যবহার করতে হবে, তাকে যেটা কমিটমেন্ট করতে হবে সেটা করতে হবে। যদি 6th হাউসে পড়তো, তাহলে রোগ হলে ওষুধ খেতে হবে, ঠিক সময় ডাক্তারখানা যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কারোর থেকে লোন নিলে ঠিক সময় রিপে করতে হবে, শত্রু আসলে শত্রুর সাথে সুন্দর করে মর্যাদা দিয়ে কথা বলতে হবে। যদি ধনের ঘরে পড়তো, তাহলে ভাগ্যকে সবসময় কি করতে হবে? ভাগ্যকে সবসময় সম্মান দিতে হবে, নিজের কর্মকে সম্মান দিতে হবে, অটোমেটিক্যালি রেজাল্ট পাবেন। এইভাবে ভাবতে হবে, সবসময় এইভাবে ভাবতে হবে। আর এরা যদি মানে ফার্স্ট হাউসে স্যার এই যে শনির যে সপ্তম লিখেছেন দায়িত্ব ছেড়ে দিতে হয়, তাহলে এইটা যদি স্যার কারুর শনির সপ্তম দৃষ্টি ফার্স্ট হাউসে পড়ে, তাহলে সে কি সব কাজ ছেড়ে শুয়ে থাকবে? কেন? ফার্স্ট এই হাউস যে মানে ফার্স্ট নিজে হাউস নিজে ওই অত সারাদিন সাজগোজ আর কথায় কথায় আমি জানিস তো আমি না আজকে মাংস খেয়েছি, এই জানিস তো আমি না একটা গাড়ি কিনেছি, এই জানিস তো আমি না সুইজারল্যান্ড ঘুরতে গেছি, যাবে আপনার হারে 7.5 হয়। এই জন্যই তাই বলি এত পায়ে ধরছি, রেমিডি কেন কাজ করে না। থ্যাংক ইউ সারাদিন স্যার। করছেন, হ্যাঁ স্পেশাল যাবে। ঠিক আছে? আমার না স্যার, আমার না, অন্য লোকের স্যার। হ্যাঁ, জারি করা হবে না। যে বুঝতে পারছেন? এই ম্যাডাম কোর্সটা ম্যাডাম কার পায়ে ধরছেন আপনি? এ পয়সার জন্য আপনি কার পায়ে ধরেন দিদি? এরা পয়সার জন্য আমি যার পায়ে ধরছি, এখন সে যদি দায়িত্ব ছেড়ে দিয়ে তার যদি এইরকম যোগ থাকে, সে নিজের রেমেডি নিজে না করলে তা আমার রেমেডি কত কাজ করবে? তাহলে কমপ্লিট। এরপরে রাহু, রাহুর কোন কোন দৃষ্টি বলেছিলাম? রাহুর 5, 7, 9, 12 লিখুন। পঞ্চম দৃষ্টি সেই ভাব সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় জাতকের জীবনে, তার মানে রাহু 5 নম্বর ঘর যেটাই দেখছে, সেই ঘর সব সময় আপনার বয়সের সাথে সাথে সেইভাবে আপনার উন্নতি তৈরি হয়। সপ্তম দৃষ্টি, কি বললেন, উন্নতি? হ্যাঁ বৃদ্ধি পায় মানে তো উন্নতি। এই পয়েন্টটা একবার রিপিট করুন। শনি এই রাহু রাহু পঞ্চম দৃষ্টি যে ঘরে পড়ে, ধরুন আপনি এইভাবে বোঝাচ্ছি, ধরুন রাহু আপনার আছে হচ্ছে 10th হাউসে, এখানে রাহু আছে, এর পঞ্চম দৃষ্টি কোথায়? 1, 2, 3, 4, 5, তাহলে এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে অর্থের ঘর, তাহলে অটোমেটিক্যালি কি হবে? স্যার আপনি তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন, রাহু তো ক্লকওয়াইজ বললেন, সরি, তা তো মঙ্গলের দিক দিয়ে যাবে। 2, 3, 4, 5, এই যে
এটা কি আছে? রোগ, ঋণ, শত্রু। ঠিক আছে, এই ব্যক্তির বয়স যত বাড়বে তত এই ব্যক্তির রোগ বাড়বে, ঋণ বাড়বে, শত্রু বাড়বে। কার আছে? সেদিনকে যেন দেখলাম কার যেন 10th হাউসে রাহু দেখলাম, কার চার্টে যেন দেখলাম। সেটা হ্যাঁ, সর্বনাশ করাচ্ছে। বললাম না, খুব একটা রিসেন্টলি চার্ট দেখেছি, এটাই সপ্তম দৃষ্টি। টেনশন নিও না। আচ্ছা, তাহলে স্যার রাহু যদি মানে ফিফথ দৃষ্টিটা যদি ভালো ঘরে পড়ে তাহলে কি ভালো ফল দেবে, তাই তো? ধরুন এই যে আহ, এখানে ধরুন রাহু আছে, ঠিক আছে, ওকে, তাহলে এই রাহুর ফিফথ দৃষ্টি কোথায় যাবে? 4th হাউসে। তাহলে এখান থেকে যাবে 1 2 3 4 5, তাহলে সম্পর্ক ভালো হবে, বা মায়ের হেলথ আস্তে 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 উন্নতি হবে, মায়ের আর্থিক উন্নতি আস্তে আস্তে হবে। স্যার এটা ঠিক বুঝলাম না, কোথাও বলছেন সমস্যা বাড়বে যত বয়স হবে, আবার কোথাও বলছেন উন্নতি হবে। এক একটা প্ল্যানেট আপনাকে এক এক রকম দিচ্ছে। এখানে দাঁড়িয়ে শনি আছে, আপনি এখানে দাঁড়িয়ে শনি আছে, তাহলে শনি থেকে এই ঘরে কি করছে? মায়ের লোয়ার পোর্শনে ব্যথা দিচ্ছে, ডিটোরেট করছে। আবার রাহু এখান থেকে কি করছে? ওর অ্যাসিস্ট্যান্ট একে পাওয়ার দিচ্ছে। তার মানে কি হচ্ছে? রাহু যখনই একে এখানে পাওয়ার দিচ্ছে, কি বয়সের তুলনায় আস্তে আস্তে কি হচ্ছে? এই ব্যক্তির আর্থিক উন্নতি বাড়ছে, তার সাথে মায়ের সম্পর্ক ভালো হচ্ছে, ঠিক আছে, এবং তার সাথে মায়ের সম্পর্ক ভালো হচ্ছে, এবং মায়েরও হেলথ খারাপ হলো, মায়ের হেলথ খুব তাড়াতাড়ি রিকভার করে যাচ্ছে। দেখুন আমার এখানে রাহু বসে আছে, এখানে শনি বসে আছে, এটা জানেন, ঠিক আছে। আমার সাথে অরিজিনালি আমার মায়ের সম্পর্ক দিনে দিনে আগের থেকে অনেক বেটারমেন্ট এসছে এবং অনেক ভালো হয়েছে। এটা একদম সভ্য সত্যি কথা। মায়ের হেলথ ডিটোরেট করে কিন্তু খুব তাড়াতাড়ি আবার কি করে? রিকভার রিকভার করে। করে যায়। এটা তার প্রমাণ আপনারা অতীতেও পেয়েছেন, হ্যাঁ রিসেন্টলিও হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ, আর ওই চন্দ্রই বলেছেন একমাত্র রাহুকে আর কি মানে শান্ত করতে পারে। তাহলে তাহলে এখানে দেখুন, পয়েন্টগুলোকে অবজারভেশন করুন। চন্দ্রের ঘরে দৃষ্টিটা পড়েছে, ওই জন্য রাহুটা মানে আটকে যাচ্ছে। রাহুটা এখানে বেটারমেন্ট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ। শনি চাইলেও খুব একটা খারাপ করলো না, একটু প্রবলেম তো দেবেই। হ্যাঁ সে তো দেবেই স্যার। একটু প্রবলেম দেবে, বলে না আমার চেলা ভালো কথা বলছে, আবার বসটা দেখবেন আবার নিজেরা বেশি কিছু বলে না, চেলার কথায় চলে, জানেন তো। হ্যাঁ পঞ্চম পঞ্চম ঘর থেকে যদি আপনার রবির ঘরে যায় মানে আপনার প্রথম ঘরে। হ্যাঁ, তাহলে আপনার মধ্যে একটা দাম্ভিত্ব, সেলফ কনফিডেন্স, সেলফ ওরিয়েন্টেড পারসন আর নেতা গোছের টাইপ। আপনি এখানে কি রাহু আপনার? হ্যাঁ, আমি আমারটা নিয়েই বললাম। তো আপনি তো নেতা গোছের লোক, সবসময় একটু নেতা নেতা টাইপের আপনার। স্যার রবি না থাকলে তাহলে কি হবে? মানে ধরুন তো রবি নেই, নেই তখন? এই ঘরটা কার ঘর? এই ফার্স্ট হাউস হচ্ছে সেলফের ঘর, এটা পড়াবো, রবির ঘর। এগুলো পড়াবো, এইগুলো হ্যাঁ আজকে রবি। আজকে গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি, ভাবটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখবেন একটা পিডিএফ, একটা ফটো দিয়েছি, ঠিক আছে, ওগুলো মুখস্থ করবেন। এই ঘরটা হচ্ছে সেলফের ঘর, মি, আমাকে নিয়ে ঘর। সান নেই, সান মুন রাহু কেতু কাউকে দরকার নেই। আমরা ভাবেকে এফেক্ট করছে, সেই দৃষ্টিটা সেই ঘরকে এফেক্ট করছে, ঠিক আছে। আর যদি সেখানে প্ল্যানেটটা থাকে, সেই প্ল্যানেটটাও খারাপ হবে বা ভালো হবে। এরপরে শেখাবো হচ্ছে অ্যান্টি প্ল্যানেট, এনিমি প্ল্যানেট, ফ্রেন্ডলি প্ল্যানেট। তখন বুঝতে হবে যে রাহু গিয়ে ওখানে কেউ বসে আছে কিনা, তার সাথে আবার খারাপ ঝামেলা করছে কিনা। এখানে কেন ভালো ফল দিল? শনি আর রাহু হচ্ছে বন্ধু, শিখে নিন। শনি আর রাহু হচ্ছে কি বলুন, কি বললাম? বন্ধু স্থানীয়। হ্যাঁ, স্থানীয় না, একদম বন্ধু। আচ্ছা। বস আর বস আর মানে এজেন্ট। তাহলে বস এজেন্ট তো সবসময় ভালো সম্পর্ক হবে। আর যদি শনি খারাপ রাহু থাকে কেতু, স্যার, যদি শনি রাহু কেতু বন্ধুই। ঠিক আছে, এখানে যদি রাহুল অ্যান্টি প্ল্যানেট থাকতো তাহলে একটা সংঘর্ষ বাড়াতো। ও চাইতো ভালো করতে, রাহু চাইবে খারাপ করতে, ও চাইবে ভালো করতে, এই চাইবে খারাপ করতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে রাহুল কোনটা বললাম? রাহু 5 নম্বরটা বললাম, তাই তো। হ্যাঁ স্যার। রাহুর সপ্তম দৃষ্টি, রাহুর সপ্তম দৃষ্টি জাতককে হাতছাড়া করায় সুযোগ জীবনে বারবার। রাহুর সপ্তমে সবসময় কেতু বসে থাকে,
তাই শোনো, কেতু মানে ডিট্যাচমেন্ট, সেই রিলেটেড সমস্যা আপনার লাইফে থাকবে। তো 6th হাউসে স্যার কি সুযোগ হাতছাড়া হবে? 6th হাউসে সপ্তম দৃষ্টি পড়লে? আপনি জীবনে ব্যাংক লোন পাবেন না, আচ্ছা, ঠিক আছে? শত্রুদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে না, বুঝুন কি হাতছাড়া করবে, এটাই হাতছাড়া করবে। বাঁচা যায়। তারপর মানে শত্রুদের সাথে কখনো আপনার মিত্রতা হবে না। আমার ওই আমার 11th দরকারও নেই। house এ তারপর রাহু বলছে আছে। শত্রু, তাহলে এই দেখুন উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, আপনি যেভাবে চাইবেন না মিত্রতা করতে, ঠিক হ্যাঁ, আছে? তারপর কি? আমি আবার উল্টো, আমি আমার শত্রুর সাথে মিত্রতা করতে বেশি ভালোবাসি, কারণ আমি মনে করি একদিন সে ঘুরে আমার কাছে আসবে মিত্রতা নিতে, ঠিক আছে? তাহলেই তো হলো জয়। ভাঙা গ্লাসকে জোড়া দেওয়া, সেটাই হচ্ছে একটা শিল্পীর কাজ। তারপরে কোন দৃষ্টি বলেছিলাম ভুলে গেছি, বলুন তো। নবম। নবম। নবম দৃষ্টি জীবনে সুযোগ বারবার এনে দেয়। নবম দৃষ্টি বারবার সুযোগ এনে দেয়। কত নম্বর ঘর আছে নবম? দেখুন এই ঘরটাকে কিভাবে স্ট্রং করছে। এখানে বৃহস্পতি ছিল, এখানে রাহু ছিল, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেখুন, 1 2 3 4 5, রাহুর নবম দৃষ্টি দেখুন, বুঝতে পারছেন এই ঘরটাকে? হ্যাঁ, ঠিক আছে। 12th হাউস মানে মোক্ষর ঘরকে। আবার দেখুন, আবার আবার মঙ্গলের চতুর্থ চতুর্থ দৃষ্টি, বুঝতে পারছেন? বিদেশ যাত্রার জন্য জীবনে বারবার করে হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, 12th হাউস। তো এখনো মনে পড়ে ভ্রমণ আর যাত্রা, ঠিক আছে? হয়ে গেল, এবার কি, এবার স্যার আমার স্যার একটা আমার তো কোয়েশ্চেন আছে। আমার তো স্যার বৃহস্পতি করে রাহু। কি? বলছি আমার বৃহস্পতি করে রাহু ঢুকে আছে নবমে। পরে এখন ছাড় দেবো, বুঝিয়ে বলবো। স্যার একটা কোয়েশ্চেন আছে। না, হ্যাঁ বলুন। রাহুর সপ্তম দৃষ্টিতে যেটা বললেন যে জাতককে হাতছাড়া করায়, সেটা কি ওই বললেন যে কেতু বসে থাকে ডিট্যাচমেন্ট করায়, কেতুটা কোন ঘরে বসে থাকে কি রিপিট করবেন? রাহু যেখানে বসবে তার সপ্তমে কেতুই থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক পৃথিবী উল্টে গেলে তাই হবে, আচ্ছা। ঠিক আছে? স্যার চন্দ্র নবমে রাহু একটু বলুন স্যার, নবম স্থানে রাহু নিয়ে কি প্রেডিকশন করছিলেন মানুষের দিকে? কি নবম স্থানে রাহু? মানে 9th হাউসে রাহু থাকলে কি একটা প্রেডিকশন করছিলেন, পরে বলবেন বললেন। কোথায়? আমি তো কিছু প্রেডিকশন করিনি। 9th হাউসে ওই না, ওই রাহু না, রাহু আর বৃহস্পতির স্থানে রাহু বললেন না, নবম স্থানে রাহু বললেন, পরে বলবেন। সেটা সেটা ভুলে যান, সেগুলো এখন আসছেনই না। এখন জাস্ট ডাইরেক্ট অ্যাসপেক্ট গুলো শেখাচ্ছি। এখন বেশি ভাববেন না, এই যে যখন অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস না, যখন যেটুকু করছেন সেটুকু নিয়ে ভাবুন। আচ্ছা বৃহস্পতির ঘরে না রামের ঘরে না স্বামীর ঘরে আমি পড়েছি একবারও, কোনো ঘর পড়েছি? পড়াইনি তো আজকে। আজকে শুধু বলেছি যে এখানে একটা প্ল্যানেট থাকলে কোন সেই ঘরকে দৃষ্টি দিচ্ছে, আমি ঘরের কথা বলছি, কাকে দৃষ্টি দিইনি। সালমান খান শাহরুখ খান শেখায়নি আজকে। আজকে শুধু এই আপনার পার্লামেন্ট হাউস, আজকে হচ্ছে প্রধানমন্ত্রীর ঘর, রাষ্ট্রপতির ঘর, এগুলো শেখাচ্ছি। শুধু এইগুলো ভাবুন আজকে। আচ্ছা, নবম দৃষ্টি বলেছি, সুযোগ জীবনে বারবার এনে দেয় বলেছি। হ্যাঁ স্যার। আর কি বাকি রইল? দ্বাদশ দৃষ্টি, ঠিক আছে? এই ঘর জাতকের জীবনে বারবার করে কিছুটা বৃদ্ধি করে, সেই ঘরের গুণকে বৃদ্ধি করে। তাহলে 8th হাউসে যদি রাহু থাকে, তার 12th দৃষ্টি কোন ঘর? 9th হাউস 9th হাউস। ধর্মস্থান, ধর্ম বিষয়ে আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। 9th হাউসে মঙ্গল, ধর্মযোদ্ধা। তাহলে যত বয়স বাড়বে তত আধ্যাত্মিকতা, জ্ঞান এবং ভাগ্য বৃদ্ধি হবে। ক্লিয়ার দ্যাট? ঠিক আছে। কেতু কোনো নির্দিষ্ট দৃষ্টি নেই, তাই যে ঘরে থাকে সেই ঘরকেই এফেক্টেড করে। লিখে রাখুন।
বলুন এবার আজকে ক্লাস রিলেটেড কি কোশ্চেন আছে বলুন। দেখেছেন আমার ক্লাস কিভাবে জিস্ট করা, ঠিক 1 ঘন্টাই হবে। তারপরে যে এখন 15-20 মিনিট কোশ্চেন অ্যান্সার। বলুন। স্যার রাহুর এই যে 12 দৃষ্টি যেটা বলছেন বারবার গুণের বৃদ্ধি করে, ফার্স্ট হাউসে পড়লে তার মানে আপনার নেম ফ্রেম সম্মান যশ যত বয়স হবে আপনার বাড়বে। থ্যাংক ইউ। আপনার অর্পিতাকে আগে কেউ চিনতো না, দিনে দিনে অর্পিতাকে চিনছে লোকে। থ্যাংক ইউ স্যার। আর রাহু যখন 12 ঘরে 6 ঘরে তো পড়ছে, দিদি লাইনটা ব্রেক করছে, আরেকবার বলুন। রাহু 6 ঘরে রাহু 6-এর ঘরে আছে, তাহলে এর সপ্তম রাহু আছে 5 ঘরে, 5 ঘরে আছে 12 নম্বর 12 এতে আছে 6 নম্বর ঘর। তাহলে কি হচ্ছে, দিন দিন আপনার কি বাড়বে, রোগ ঋণ শত্রু। শত্রুদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে না, দিনে দিনে শত্রুর সংখ্যা বাড়বে, রোগটাও দিনে দিনে বাড়বে এবং ঋণও বাড়তে পারে। কিন্তু এটা থেকে বাঁচার রাস্তা অ্যাস্ট্রোলজিতে ঢুকে গেছে, এগুলো থেকে অনেকটাই মুক্ত হয়েছে। এবং আপনি দেখুন আপনার 20 বছর 24 বছর থেকে আপনার কিন্তু 40-45 বছর আপনার জীবনে স্ট্রাগলটা খুব বেশি গেছে। এম আই রাইট? একদম ঠিক কথা। হ্যাঁ, এবার ঠিক যখনই আপনি নিজেকে মডিফাই করে নিলেন যে আমার সব গেছে গেছে, যা আর কিছু নেই যাওয়ার, এবার আমি ভগবানের চরণে নিজেকে মিলিয়ে ধরি, তখন থেকে দেখুন আপনার আবার উত্থান, আপনার আর যাওয়ার কিছু নেই, এবার শুধু আপনার আশা। সেই সপ্তডিঙায় যেরকম 4 সদাগর হারিয়েছিল সব, আবার মা মনসা সব ফিরিয়ে দিয়েছিল, আপনারা দিনে দিনে আস্তে আস্তে যা হারিয়েছেন সব আবার আস্তে আস্তে আসবে। স্যার সেকেন্ড হাউস স্যার কি কি হচ্ছে স্যার, সেকেন্ড হাউস রিলেটেড যদি কিছু বলেন ভাব। এতদিন পর যদি এই কোশ্চেন করেন দিদি, সেকেন্ড হাউসে কি দেবো, সেকেন্ড হাউস ভাব, তাহলে আর কি কি করতে অ্যাস্ট্রোলজি এতদিন শিখেছেন? এগুলো নতুন ছাত্ররা বললে মানা যায়, আপনারা বললে মানে যায় এটা কখনো? বলুন না স্যার একটু। কেন দিনই আমি আপনাদের গ্রুপে স্যার ওখানে স্যার যা দিয়েছেন গ্রুপে, তো আপনার তো ফটো না, তো স্যার কান্নাকার একটা ফটো বসিয়ে দিয়েছে এখানে। লিখুন এটা ফ্যামিলি ওয়েলথ মানে ধন সম্পত্তি, ডিপেন্ডেন্স, রাইট আই, ডান চোখ, কাস্ট আর স্পিচ। ঠিক আছে? স্যার এই যে ফটোটা আপনি পাঠিয়েছেন না সবই ঠিক আছে, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এটা একটু চোখে লাগছে তাই লেখা আছে অ্যাস্ট্রোলজার গৌরব জে সাহা। আপনি বলুন তো এটা আপনি কিনা? এটা আমার ছবি না তো, কেন আমার ছবি থাকবে কেন? এটা আমার ছবি সবসময় থাকবে কেন? এটা আমার গ্রুপ ছবি আছে, আর সবসময় কি আমার ছবি থাকবে কেন? তা এখানে নামটা দেখাচ্ছে আপনার নাম, এবার দেখা যাচ্ছে এটা অন্য লোকের ছবি, এটা কিরকম একটা আমার ছবি লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিতে বলবো। ঠিক আছে, যে ছবি দেবেন না সেটা লোকের নাম দিয়ে চিনবে আলাদা কথা, নাম দিচ্ছেন ছবি দিচ্ছেন আরেকটা, এইটা তো একটা মানে বিদঘুটে ব্যাপার হয়ে গেল। অন্যায় অন্যায় অন্যায়। দেবেন না ছবি, আমরা এমনি চিনে নেবো, নামেই চিনে নেবো আপনাকে। মাথা পেতে স্বীকার করলাম আমার ভুলকে, আমি কালকে আমার টিমকে বলবো যে ছবিটা চেঞ্জ করে ম্যাডামের ছবি দিতে। ঠিক আছে, নাহলে লোগো বসিয়ে দিতে হবে, হ্যাঁ লোগো তো দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন এনিবডি? বলুন বলুন বলুন, এরপরে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করব। খুব সুন্দর ক্লাস হয়েছে স্যার, অনেক কিছু শিখতে না পেরেছি। না স্যার ঠিক আছে স্যার। সবার অ্যান্সার কোথায় গেল? কি ঘুমাচ্ছে নাকি সবাই ক্লাস অন করে? একদম 100%। না কে ঘুমাচ্ছে স্যার, সবাই বসেই আছি, এই দেখুন দেখুন বসে আছি। এই তো। মানুষীদির গলা পেয়েছি, অর্পিতাদির গলা পেয়েছি,
আর কারো গলা পাইনি। হ্যাঁ ঠিক আছে, বসেই আছে। আমি বললাম তো স্যার। আর কার পাইনি? ইপসিতার গলা পেয়েছি, হ্যাঁ ইপসিতার গলা পেয়েছি। পিয়ার গলা পেয়েছি। পাপান্দা কোথায়? আজকে পাপান্দার গলা পাচ্ছি না। হ্যাঁ স্যার আছি। শ্রেয়ার গলা পাচ্ছি না। সৌমি কোথায়? সৌমি, সৌমিকে দেখতে চাই। হ্যাঁ স্যার, আছে আছে। হ্যাঁ বাবা, একটু গলাতে ভার হয়, মানে চোখ ঢলে পড়েছে, কিন্তু মনে পুরো ঘুমন্ত গলা। হ্যাঁ স্যার, আছি আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? আচ্ছা বলছি কি, 9টা থেকে রাখবো না 9:30 থেকে রাখবো? কারণ 9টা থেকে রাখলে না একটু সমস্যা হবে, কারণ বৃহস্পতিবার থেকে আমার একটা ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, মাস্টার এমডি কোর্সের। তা ওটা তো 8টা দিয়ে করাবো, আপনাদের 9:15-তে জয়েন করাবো। হ্যাঁ, ওকে, 9:15। স্যার আমি মাইকটা একটা অফ করুন। রেমেডি করেছি, দেখাবো স্যার? বলুন বলুন বলুন। স্যার ওই যে ওই কি একটা জিনিস ঘুরে বেড়ায় না বাড়িতে, একটা রেমেডি করেছি স্যার ওই জিনিসটার, দেখাবো? দেখান। এই যে স্যার, ভালো রেমেডি করেছি না, দেখুন একদম কি কিনেই নিয়ে এসেছি। বলুন, সবসময় চোখের সামনে ঘুরে বেড়ায় তো কিরকম লাগবে, আমি ওই জন্যই কিনে নিয়ে এসেছি যে নে এবার আমি গলায় জড়িয়ে ঘুরে বেড়াবো। নে কত ঘুরবি ঘোর সারা বাড়িতে। বাহ। এই যে স্যার, এই বসবো, এইভাবে এবার পড়তে বসে যাবো, নে কত সারা বাড়িতে ঘুরবি ঘোর। আচ্ছা ঠিক আছে, নোটস দেওয়া রইলো, নোটস গুলোকে স্টাডি করুন, ভালো করে মন দিয়ে পড়ুন। অসুবিধা হলে আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন গ্রুপে। ওকে, নেক্সট ক্লাস আবার এই ক্লাসটা সোমবার, আমাদের অ্যাস্ট্রোলজির ক্লাস সোমবার। বৃহস্পতিবার আমরা বাস্তুতে 45, হ্যাঁ 45 ডেপসটা আমরা শুরু করব। আমি বুধবার রাতে 45 ডেপসটার নোটটা পাঠিয়ে দেবো, ভালো করে মন দিয়ে স্টাডি করবেন। ওকে, গুড নাইট। গুড নাইট গুড এভরিওয়ান। নাইট স্যার, থ্যাংক ইউ স্যার, খুব গুড সুন্দর ক্লাস থ্যাংক হয়েছে। ইউ।